সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় হায়দ্রাবাদে অ্যাসিড টেস্ট। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শফিকুল হক হীরা, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাঝখানে আছেন ওমর খালেদ রুমি, সাবেক জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার, এবং ওই প্রান্তে আছেন মেহরাব হোসেন অপি, উনিও জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড় ছিলেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানী থেকে গ্রেপ্তার জামাতের 28 নারী কর্মীর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য। ধারণা পুলিশের প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন। এলাকায় বিক্ষোভ, আটক 2 মেয়রের শটগান জব্দ। খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে শেষ কীর্তনানুষ্ঠানে। 8 জন নিহত, আহত 15, চালকের সহকারী আটক। চাঁদপুরের শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে হাঁটার ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ। অভিযুক্ত চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করা হবে, জানালেন ওবায়দুল কাদের। এবং ক্ষতিকর পদার্থ মিশিয়ে বা দূষিত হচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানীয়। বিশুদ্ধ পানি সংকটের আশঙ্কা, বিপর্যয়ের আভাস ওয়াসা কর্তৃপক্ষেরও। অবশেষে বাংলাদেশ দল টেস্ট দল ভারতে গেছে টেস্ট খেলতে। কত 16 বছর পার হয়ে গেছে, 17 বছরে পড়লো। তো প্রথম টেস্টই শুরু হয়েছে ওদের দিয়ে, এবং এরপরে আমাদের সুযোগ হয় না, ইন্ডিয়া হয়নি। অথচ ইন্ডিয়া কিন্তু 5বার ভারত আমাদের এখানে টেস্ট খেলে। এটা কিন্তু রেয়ার হয়, ওয়ান অফ দ্য টেস্টের জন্য একটা সিরিজ একদম পুরা। আচ্ছা, তো এর মধ্যে আমাদের দল তো খেলে আসছে নিউজিল্যান্ড, আপনি জানেন ওখানে কন্ডিশন ইয়া অনেক কিছু বলা হচ্ছিল। হ্যাঁ, এখানের কন্ডিশন তো আমাদের সম পর্যায়ের। তো এখন যে দলটা ঘোষণা করা হয়েছে, এই দলটাকে আপনি কিভাবে দেখছেন? সেদিন আমি টি-20 কমেন্টস শুনছিলাম, সেখানে লক্ষ্মণ এবং যে ছিল মঞ্জুরকার, ওরা বলছিল যে লাস্ট 6 মাসে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার উইকেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং দে আর ট্রাইং টু মেক নিউট্রাল উইকেট, 50% চান্স ফর ব্যাটসম্যান, 50% চান্স ফর বোলার। হায়দ্রাবাদে যেটা হবে ওয়ান অফ টেস্ট, এখানে কিন্তু ইন্ডিয়ার অনেক কিছু অ্যাট স্টেক। ওদের রিজন দেখাতে হবে টু উইন দ্য ম্যাচ। ফার্স্ট থিং, ওরা খেলবে ম্যাচ জিতার জন্য, বিকজ দে গট এ ভেরি স্ট্রং সাইড, ওর ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম, এবং রিসেন্টলি ইংল্যান্ডকে ওকে 4-1 হারিয়েছে, এবং টি-20-তে সবগুলো পিচের থেকে এসে 2-1 ম্যাচ জিতেছে। দে আর ইন ট্রেমেন্ডাস ফর্ম। ওরা চাইবে এই যে কেন আমাদেরকে ডাকে নাই 16টা বছর, এটা প্রুভ করার জন্য ওরা চাইবে যে ম্যাচটা যত জলদি পারে শেষ করার জন্য। সেই কারণে আমার যেটা মনে হচ্ছে, ওরা কিন্তু হোম সিরিজের জন্য 16 জন টিম মেম্বার ডেকেছে, যেটা নর্মাল ইন্ডিয়া করে না। এখন হয়তো কোহলি is not very sure what kind of wicket he is going to get. It may be a sporting wicket, it may be a turning wicket, it may be seam oriented wicket, যেটা 4-day 50 গিয়ে টার্ন নেবে। আর 4-day 50 টার্ন নিলে অশ্বিন কিংবা জাদেজা কিংবা ওদের অমিত লেগ স্পিনার, এদেরকে খেলার মতো ক্যাপাবিলিটিস আমাদের টিমে কিন্তু এক আছে মুশফিকের, আর আছে কিছুটা মুমিনুলের। তো ওরা যখন বোলিং করতে আসবে ততক্ষণে তো হয়তো আমাদের 4-5টা উইকেট চলে যাবে। তখন যখন আসবে সেই সব ব্যাটসম্যান কিন্তু এইসব বোলারদের খেলার কোপ আপ করতে একটু অসুবিধা হবে। সো দ্যাট ইজ মাই ওপিনিয়ন। উনি বললেন যে অনেকদিন পরে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতে গেছে ওখানে। তো উনি বলছেন যাতে ওদের একটা টার্গেট থাকবে যে বাংলাদেশকে আমরা কেন এতদিন দিইনি, বাংলাদেশকে মনে হয়েছে ওদের যে না টেস্টের জন্য আসলেই আমরা খেলতে গেছি, কিন্তু আমাদের দেশে বা মার্কেটিং কনসেপ্টও আছে, কিন্তু মার্কেটিং কনসেপ্ট টাকার ব্যাপারও আছে, অনেক কিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে জলদি টেস্ট শেষ করা সম্ভব? এই এখন যে দল ঘোষণা হয়েছে আমাদের, আসলে বেসিক্যালি আমরা মানে শুরু করার আগে কথা বলছিলাম, তো সেখানে একটা জিনিস হলো যে আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে হঠাৎ এই কিন্তু মাথায় ঢুকে না, হঠাৎ করে কথা ব্রেন স্টর্মিং, যেটা কথা বলতে বলতে আসে, ওদের পিচ, যেমন পিচ নিয়ে আলাপ হচ্ছিল না। তো এখন ওখানে যে পিচ, যে কন্ডিশনস, আমি তো ওখানে খেলিনি, হীরাবেরা খেলেছি ওখানে, কিন্তু ওখানে খেলিনি, কিন্তু আমি মোটামুটি একটা জেনেছি যে ওদের যে পিচ, যেটা ওই যে হাই এলিভেশনের জন্য পিচ সাধারণত হবে কি মেটে হবে, মাটি থাকবে বেশি, শক্ত মাটি থাকবে। আর যদি ঘাস দেয়, ঘাস দিলে ওই শক্ত মাটির কারণে ওই কি বলে বল হয়তো ফাস্ট হবে বলে মনে হয় না, ফাস্ট পিচ হবে না,
টার্নিং হবে এবং ওরা যেহেতু ওদের টিমে অনেক ভালো স্পিনার ওয়ার্ল্ডের সেরা স্পিনার এখন বলা যায়, তো ওরা যেহেতু আছে ওদের সুবিধা দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য ওই পিচ টার্নিং করার চেষ্টা করবে আমার যত ধারণা। এবং সেটা হবে তো সেকেন্ডারিতে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। এবং কিন্তু আমার মনে হয় না যে ওরা চেষ্টা করবে যে একবারে 3 দিনের মধ্যে খেলা শেষ করবে, 4 দিনের মধ্যে খেলা শেষ করবো, ওরকম কোনো ইয়ে থাকে না। টেস্টের মধ্যে খেলা হলে হয় কি এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, মধ্যে অনেকদিন পর বাংলাদেশ যাচ্ছে, একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর আছে ওখানে, আবার অনেক কিছু হচ্ছে ঘটনা, অনেক উৎসব টুৎসবের মধ্যে কার্নিভেলের মতো চেষ্টা হচ্ছে। কাজে এখন যদি আমি প্রেশার দিয়ে 3 দিনের মধ্যে খেলা শেষ করে চেষ্টা করি, হবে না হয়তো, বাংলাদেশ এত দুর্বল না যে আমাদের প্রেশার দিয়ে আমাদের 3 দিন আউট করে দেবে, তা না। এখন ভালো ব্যাটিং করবে। যে পিচ যেটা যদি টার্ন যদি কম হয়, অস্বাভাবিক কোনো কিছু না, হ্যাঁ অস্বাভাবিক যদি কোনো কিছু না হয়, তাহলে আমাদের ছেলেরা ভালো খেলবে আমার মনে হয়। কারণ অনেকেই স্ট্রেট ব্যাট খেলে এবং স্ট্রেট ব্যাট এখানে স্পিনের জন্য স্ট্রেট ব্যাট খেলতে হবে, ওই ব্যাক ব্যাটে খেললে ওখানে অসুবিধা হবে। তো আমাদের ছেলেরা এতদিন এই নিউজিল্যান্ডে খেলে আসার পরে, বিশেষ করে নিউজিল্যান্ডে খেলে আসার পরে মোটামুটি পারবে। এই কারণেই বলি, নিউজিল্যান্ডের ওয়েদার ছিল অন্যরকম, বল মুভ করছিল সমানে, মাটিতেও মুভ করছিল, সোয়ার্ভ করছিল সমানে, উঠে যাচ্ছিল, বাউন্সও ছিল। এখানে কিন্তু সেরকম হওয়ার সম্ভাবনা কম আমার যতদূর ধারণা। সেরকম যদি তা না হয় তাহলে আমাদের তো ভালো খেলার কথা। মানে আমরা খুব খারাপ অবস্থা থেকে খেলে আমরা খারাপ অবস্থা খেলে এসে এখানে বেটার থাকে, যত বেশি করুক না কেন, যত বেশি করুক না কেন, সিম যেটাই বলেন না কেন। হ্যাঁ ওপি, আমার কাছে মনে হয় যে স্টোরিটা একটু ডিফারেন্ট হবে। এই কারণে দীর্ঘ 17 বছর পর কিন্তু আমরা ইনারগুলো টেস্ট ম্যাচ খেলার পর কিন্তু ইন্ডিয়ার মাটিতে কিন্তু খেলতে যাচ্ছি। আর প্রথমত যে ভারত এমন একটি দল যে আমরা সবাই জানি যে বিশ্ব ক্রিকেটে কিন্তু টেস্ট ক্রিকেটে এখন তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ। আর পাশাপাশি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে টিভি সত্তার একটা কিন্তু ব্যাপার কিন্তু থেকেই যায়। স্পন্সর যেটা বা টিভি সত্তা কে রাইটস নেবে না নেবে, তারা কিন্তু কখনোই চাইবে না যে 5 দিনের টেস্ট ম্যাচ 3 দিনে শেষ হয়ে যাক। তারা কখনো কিন্তু চাইবে না, ফার্স্ট অফ অল এটা। কিন্তু আপনি কি মনে করেন যে কারো চাওয়াতেই এটা হয়ে যাবে? অ্যাবসলিউটলি, আমি এটাই বলবো। এই কারণেই বিকজ অফ ইন্ডিয়ার মার্কেটটা আপনাকে দেখতে হবে যে মার্কেটটা কি অবস্থা। ইন্ডিয়ান মার্কেট কিন্তু আপনার ইন্ডিয়ান ক্রিকেট বেস কিন্তু ভেরি স্ট্রং। আর তারা সবসময় চাইবে যে টেস্ট ম্যাচটা 5 দিনে গড়িয়ে যাক, বিকজ অফ টিভি সত্তর রাইট আছে এখানে, স্পন্সর যারা আছেন তারা কিন্তু এগিয়ে আসবেন। আমরা কিন্তু বিগত দিনগুলোতে কিন্তু দেখতে পেয়েছি যে আপনার অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেখানে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, সেখানে বাংলাদেশের এগেনস্টে কি হয়েছিল আমি কিন্তু সবারই জানা। তো সেই দিক থেকে বলছি যে অবশ্যই টিভি সত্তার রাইটস বা স্পন্সর যেখানে জড়িত আছেন এবং এমনকি আইসিসি রুলই করছেন যেখানে ইন্ডিয়া, সেখানে অবশ্যই তাদের এই ভাগটা কিন্তু থাকবে। 5 দিনে তারা টেস্ট ম্যাচ নিতে চাইবে। আর উইকেট আমার কাছে মনে হয় যে উইকেট ভেরি স্পোর্টিং উইকেট হবে। আমার কাছে মনে হয় না যে খুব বেশি টার্নিং উইকেট হবে। এই কারণে হবে না, বিকজ অফ তারা অবশ্যই চাইবে যে 5 দিন যাতে টেস্ট ম্যাচটা গড়ায়। কিভাবে গড়ায়, বাংলাদেশে স্পিনিং অ্যাটাক যে আমাদের নির্ভরশীল, তারা কিন্তু এটা আজ থেকে আরো 3 বছর আগ থেকে জানা। তো নো ডাউট যে বাংলাদেশ স্পিন নির্ভরশীল, এই জন্য তারা কখনোই আপনার স্পিনিং ট্র্যাক তারা করবেই না। তো সিমিং ট্র্যাকই হবে, কিন্তু বাট স্পোর্টিং উইকেট হবে, রান হবে সেখানে। আমার কাছে এটাই মনে হয়। কিন্তু ওপি যেটা বলছে, আমি না হীরা ভাই, ওপি যেটা বলছে, ওপির একটা জায়গাতে যে ওরা 5 দিন খেলা নিয়ে যাবে, রাইটে, কিন্তু তাইলে আমাদের যোগ্যতা নিয়ে তো প্রশ্ন আসবে। তাহলে না, শুনুন, আমাদের এখন যে টিমটা গিয়েছে, জি, এটা যদি 5 বছর আগে যেত তাহলে 3 দিন কিংবা 3.5 দিন কিংবা 4 দিনের কথা বলা যেতে পারতো। এখন দিস ইজ দ্য বেস্ট পসিবল টিম। 5 বছর যাওয়াতে আমাদের ক্যাপ্টেনও কিন্তু বলেছে যে উইল ফাইট ইট আউট টিল দ্য লাস্ট। এবং এই টিমের কিন্তু ব্যাটিং স্ট্রেংথ ইজ কোয়াইট লং। 8 জন ব্যাটসম্যান আছে টিমে। আমাদের মূল শক্তি হলো স্পিন, সুতরাং আমাদের টিম হবে স্পিন ওরিয়েন্টেড। কারণ সিম বোলার আমাদের এখানে ওইরকম এক্সপিরিয়েন্স নেই ইন্ডিয়াতে বোলারদের মতো। যে আর ইন্ডিয়াতে ব্যাটসম্যানদের যারা এত নামি দামি ব্যাটসম্যান, কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওদের রাহুল ইজ প্লেইং ভেরি ওয়েল, পূজারা ইজ প্লেইং ভেরি ওয়েল, বিজয় ইজ প্লেইং সো ওয়েল, রাহানে ইজ প্লেইং সো ওয়েল। এমনকি ওদের 8 নম্বর ব্যাটসম্যান যে নোন এজ বেস্ট অফ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড, ও ইন্ডিয়ার এগেনস্টে, ইংল্যান্ড এগেনস্টে 100 করেছে। সো দে হ্যাভ গট এ ভেরি বিগ লাইন আপ। তো যেটা হলো কথা, সত্য আছে, স্পন্সর আছে, এভরিথিং আছে, বাট Indians will try to win. That is a must because it is one of test match. And Bangladesh চেষ্টা করবে 5 দিনে নিয়ে যেতে এবং চেষ্টা করবে যদি পারি ড্র করতে। Everything will depend how our batsmen bat. Yes. And on the toss, if we win the toss, we should bat and try and play 4.5 session in the first innings. হ্যাঁ, এই জায়গায় ওপি যা বললো, উনি যা বললেন, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, 5 দিনে গড়াবে না, আমরা এটা নিয়ে ইয়ে করছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের তো
আমাদেরও তো ব্যাটিং লাইন আপ আছে। হুম। এখন আমাদের ব্যাটিং লাইন আপে যদি এরকম হয় যে বল আসলো একটা ব্যাট উপরে উঠাই দিলাম, তাহলে আপনি যেখানেই পাঠান না কেন রেজাল্ট কিন্তু একই রকম হবে। অর্থাৎ দায়িত্বপূর্ণ, এবার যেটা হয়েছে দায়িত্বপূর্ণ ব্যাটিং না করার কারণে কিন্তু এটা মানে এখানে যা হয়েছে, নিউজিল্যান্ডে আমরা ভালো খেলতে পারিনি এই কথাটা বলাটা যুক্তিযুক্ত ওইখানে যে আসলে আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। এক্স্যাক্টলি, এটা আমি সবাই মানে আমিও ডেফিনেটলি মানি, ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি, একেবারেই করতে পারেনি। এখানে হায়দ্রাবাদে যেটা হবে সেটা আমার যেটা মনে হয়, যদি স্পিনিং ট্র্যাক হয় এবং বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, ব্যাটিং করলে তো একদম কমপ্লিটলি আমাদের প্রথম দিন একদম ক্রিজে থাকতে হবে এবং প্রথম দিন পুরো দিনই খেলতে হবে আমাদের। যদি না খেলতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা ওই দিনই শুরু হবে, তারপর কিন্তু হারার চান্স হয়ে যাবে। আমাদের এখন চেষ্টা হবে ওইটাই, যদি আমরা পরে ব্যাটিং পাই তাও আমাদের চেষ্টা করতে হবে যে আমি একটা দিন আমাকে মাটিতে কামড়ে বসে থাকতে হবে, পুরো দিন একদম 4টা সেশন পুরো খেলতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা আমাদের যারা অ্যানালিস্ট আছে তাদের বলেছি কিনা আমি জানি না, ওদের স্পিনারদের খেয়াল করতে হবে। আমার কথা হলো আমি যখন একটা টিমের সঙ্গে খেলতে যাব, ওদের স্পিনাররা কি বল করে দেখতে হবে। ওরা কি দুই রকম বল করতে, উল্টা করতে পারে, সোজা উল্টা করতে পারে, নাকি একটাই করে। যেমন ওরা আমাদের স্পিনার সম্পর্কে জানে যে আমরা একটাই করি, আমরা দুসরা করি না বা সোজাটা করি না, অন্য কোনো ভ্যারিয়েশন নেই। তো ওরা বুঝে গেছে যে আমরা কি ধরনের বল করবো, কাজে ওরা কিন্তু রেডি, ওরা জানে যে সাকিব কিভাবে খেলবে, আর যে অন্য বেলা আমাদের লেগ স্পিনার নেই কিভাবে খেলবে, সবাই জানে ওইভাবে খেলবে। ওদের যে স্পিনার এটা কিন্তু আমাদের কিন্তু নাই, এখানে সেটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওদের যে স্পিনার আছে, এই স্পিনারগুলো যদি আমি আগের থেকে দেখি, আমি বুঝি যে এই দুইটা আছে আমি কিভাবে খেলবো, আমার থেকে ওইটা চিন্তা করে নিতে হবে। আমি যদি চিন্তা করে না মাঠে না নামি, তাহলে কিন্তু আমি ওইখানে গিয়ে হাবুডুবু খাবো, কারণ আমি তখন বুঝতে বল খুঁজে পাবো না কিন্তু। আর যদি বললাম না যে যদি স্লাইটলি স্পিনিং ট্র্যাক হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় যদি আমরা সোজা ব্যাট না খেলি, সোজা ব্যাটে খেলতে হবে এবং ওই স্পিন বুঝতে হবে যে কোন দিকে বল করছে। ওরা বোলাররা ফ্যান্টাস্টিক ভালো। এখানে একটু ইন্টারাপ্ট করি, আপনার দলে আগে দেখতে হবে যে ভারতের দলের মেন স্পিনার যার হাতে আমরা স্তম্ভ দেখি সবসময়, আশ্বিন কি দলে আছেন? আশ্বিন দলে নেই। তো আমাদের মাথায় রাখতে হবে, আশ্বিন যেখানে দলে নেই, ইন্ডিয়ার মতো একটা স্পিনিং ট্র্যাকে যদি আমরা খেলতে যাই, আশ্বিন দলে নেই, অথচ স্পিনিং ট্র্যাকে ইন্ডিয়া যাবে, আই ডোন্ট অ্যাগ্রি বিকজ ইন্ডিয়া 17 বছর পরে কিন্তু আমাদের সাথে কিন্তু টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। তারা কেন ইন্টারেস্টেড না, আমি এখানে একটু বলি, তারা কেন ইন্টারেস্টেড না, বিকজ অফ কমার্শিয়াল অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। এই কারণে কিন্তু তারা আমাদের সাথে কখনোই কিন্তু এই 17 বছরের মাঝখানে কিন্তু টেস্ট ম্যাচ খেলতে কিন্তু আগ্রহী নই, বিকজ টেস্ট ম্যাচ তারা চায় যে 5 দিন গড়িয়ে যাক। অন্যান্য দল যখন ভিজিট করে ইন্ডিয়াতে, টিম লাইক সাউথ আফ্রিকা, টিম লাইক অস্ট্রেলিয়া, টিম লাইক ইংল্যান্ড, তারা কিন্তু সম্পূর্ণ সিরিজ কিন্তু টিভি কভার আপ করে, তাদের স্পন্সর সবকিছু কিন্তু পায়। কিন্তু টিম লাইক বাংলাদেশ যখন ভিজিট করবে তখন নো ডাউট যে এমনও হতে পারে যে বাংলাদেশের টেস্ট ম্যাচ আড়াই দিনে শেষ হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু তারা কখনোই ইন্টারেস্টেড ছিল না। তো এখন এই 17 বছর পর যখন সুযোগটা এসেছে, কিন্তু বাট আমি এতটুকু কনফার্মেশন দিতে পারি আপনাকে যে তারা টিম লাইক ইন্ডিয়া, তারা সবসময় চাবে যে তাদের কমার্শিয়াল জিনিসটা বেশি থাক এবং টিভি সত্তার আপনার অ্যামাউন্টটা অনেক বাড়ুক, তারা সবসময় চাবে সেটা। এবং 5 দিন কিভাবে মানে গড়িয়ে নেওয়া যায় সেখানে তারা অভ্যস্ত, এই কারণেই থাকবেন বিকজ অফ ইন্ডিয়া টিমের আপনার যদি স্তম্ভ বলা হয় স্পিনের, আশ্বিনের উপরে আমার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ডের এখন কোনো বেস্ট স্পিনার আছে। যেখানে আশ্বিন দলে নাই, হাউ ক্যান ইউ ইমেজিন যে আপনি হায়দ্রাবাদে উইকেট হবে স্পিন ট্র্যাক? এখানে আমি তাহলে একটা কথা বলি, সেটা হচ্ছে এতে নিউজিল্যান্ডে কিন্তু আশ্বিন ছিল না, আশ্বিন তো টাইপের কোনো বোলারও ছিল না, কিন্তু নর্মাল স্পিনারই ছিল। নর্মাল স্পিনারই কিন্তু আমাদের ব্যাটসম্যান খেলতে পারেনি। যে আমাদের যদি ওই ইন্ডিয়ান টিমে যারা আছে, যে টিমে ওদের যে স্পিনের যে ইয়াগুলো যোগ্যতা, এটা আমাদের থেকে অনেক বেশি ভালো। নো ডাউট যে তারা আমাদের থেকে, আমাদের স্পিনার থেকে অনেক ভালো, আমাদের স্পিনারদের থেকে অনেক ভালো। কিন্তু বাট তারপর আমি বলবো যে কন্ডিশন, নিউজিল্যান্ড কন্ডিশন, হায়দ্রাবাদ কন্ডিশন, নো ওয়ে যে সেম হবেই না, কোনোভাবেই হবে না, বিকজ অফ হায়দ্রাবাদ উইকেট এবং বাংলাদেশের কন্ডিশন যদি আপনার তুলনামূলকভাবে দেখেন অলমোস্ট সেম। তো আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্ট ম্যাচ আমার টার্নিং উইকেট হবে না, স্পোর্টিং উইকেট হবে এবং রান হবে প্রচুর। এবং ব্যাটসম্যান আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরাও এবং অপোজিট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা প্রচুর রান নিয়ে। একজন দর্শক আছে লাইনে, দেখি একটু। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জাকির বলছিলাম বাগেরহাট থেকে। আমি হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর বাগেরহাট থাকি। অপিবার বাড়ি মনে হয় ফরিদপুর, যারা যতদূর জানি। তো এখন আমার প্রশ্ন ছিল একটাই, যে আমি ছোটবেলা থেকে, আমি 9-10 থেকে ক্রিকেট খেলা দেখি। বাংলাদেশের প্রথম যে টেস্ট খেলা খেলতো ভারত, বাংলাদেশ বা অন্যান্য এসে সাথে 100 বা 120 রানে অল আউট হয়ে যেত, তাই না? এখন বাংলাদেশ অনেকগুলো টেস্ট খেলতে খেলতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, সবকিছু ঠিক আছে। তবে আমি সম্প্রতি যে নিউজিল্যান্ডের সাথে যে টেস্টগুলো দেখলাম,
যে প্রায় 600 রান হয়ে যায় ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে যায় আমরা মানে শুরু থেকেই মনে হয় যে মানে শুরুর আগে আমরা শেষ করে দিচ্ছি খেলাটা। আর দ্বিতীয় একটা হচ্ছে যে একসময় আমরা দেখতাম যে পপিং ক্রিজে পা থাকতো না, সরাসরি স্টার্টিং হয়ে যেত। তারপরে আপনার ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপে 2 চারটে ফিল্ডার থাকলে ওই বিপক্ষের খেলার সাথে 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 5-7 উইকেট, 10টা উইকেটের ভিতর 8টা উইকেটে স্লিপে ধরা পড়তো। সেগুলো থেকে আমরা উঠে আসছি। তবে এখন আমার বিষয় হচ্ছে আমরা সেকেন্ড ইনিংসে যে কোনো টেস্ট দলের বিরুদ্ধে সেকেন্ড ইনিংসে যে কেন এত খারাপ খেলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইয়েস, আমি এটা উত্তর দিচ্ছি। ফার্স্ট ইনিংসে আমরা নিউজিল্যান্ডের সাথে কিন্তু আমরা রেকর্ড স্কোর করেছি। সেকেন্ড ইনিংসে বিকজ অফ ভেরি ক্যাজুয়াল ব্যাটিং আমি বলবো, যারা ওরা মানে নিজেদের উপরে প্রেশারটা নিতে চায়নি, ওরা মনে করেছে আমি ফার্স্ট ইনিংসে আই স্কোর ডাবল সেঞ্চুরি, আমি এটাই আমার নর্মাল শট। সাকিবের কথাই যদি বলি, সাকিব কি করে, স্কোয়ার কাট করে ইন দ্য এয়ার, হি ডাজন্ট রিস্ট হিজ রোলটা, কিন্তু রিস্ট রোল করে না। রোল যদি করে বলটা কিন্তু নিচে দিয়ে যাবে। হি প্লেস দিস, অনেক রান পেয়েছে, সেখানে উইলিয়ামসন ইজ রেসপন্সিবল ফর ইট বিকজ হি ডিড নট কিপ এ কাভার। বাউন্ডারি লাইনে কিন্তু কাভার না দেওয়াতে অনেকগুলি বাউন্ডারি আমরা পেয়েছি। সেকেন্ড ইনিংসে সাকিব যেটা করেছে, দ্যাট ওয়াজ এ ভেরি 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 সিলি মিস্টেক আই উড সে দ্যাট। একটা ভালো ব্যাটসম্যান, এখানে আমরা ম্যাচ ড্র করার পজিশনে যেতে লড়াই করছি, সেখানে এরকম শট ইজ নট অ্যাকসেপ্টেবল। এবং অনেক ব্যাটসম্যানই কিন্তু এরকম ভাবে আউট হয়েছে, যেমন আমরা দেখেছি, যেমন তামিমও সেইভাবে আউট হয়েছে। তারপরে মিডল অর্ডার ব্যাটসম্যান কমপ্লিটলি রান করতে পারেনি। কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে যেরকম খেলেছি, সেরকমের যদি আমরা অর্ধেকও খেলতে পারতাম সেকেন্ড ইনিংসে, এই ম্যাচটা ড্র হতো। কারণ রিচার্ড হেডলি কিন্তু কমেন্ট করেছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ বাংলাদেশ কুড নট ড্র দিস ম্যাচ। আই ওয়াজ শিওর যে এই ম্যাচটা বাংলাদেশ ড্র করা উচিত, কারণ মানে উচিত ছিল, মানে দেয়ার ওয়াজ লট অফ টাইম। এবং যেভাবে ওরা খেলছিল, এমন না যে ওরা বোলিং ওয়ার ভেরি ওয়েল। আমরা স্কেয়ার ছিলাম যে ওদের ফাস্ট বোলারদের বোলিং এর উপরে অনেকটা প্রেশার পড়বে আমাদের ব্যাটসম্যানদের উপরে। কিন্তু ওদের মেইন বোলার লেফট আর্ম সিমার, কি জানি নাম, নাম মনে নেই, যাই হোক লেফট আর্ম সিমার যে অনেকগুলো উইকেট নিলেন, যেটা নাম কি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল সাউদি। সাউদি না, আদাবান সাউদি ছিল, এবং আরেকটা বোলার ছিল, কি নাম যেন, মানে মাঝখানে এসে অনেকগুলো উইকেট পড়েছে, ওয়াগনার বললো। হ্যাঁ সেই। তা এখন কথা হলো সেটাই, আমি কিন্তু ওই হীরা ভাই ওই কথাই বললাম যে উইকেটে যদি না থাকতে পারি, সে যে বলেই হোক, না থাকতে পারলে তো আমার তো লাভ নেই। হ্যাঁ বোল্ট বোধহয়, বোল্ট, হ্যাঁ বোল্ট। আমি একটু এখানে একটু অ্যাড করি, যদি আমরা আমাদের দেশের খেলোয়াড়দের উপর দোষ দিই, আমার কাছে মনে হবে সেটা ভুল হবে। এই কারণেই বলছি আমি, আমাদের দেশের খেলোয়াড়রা টেস্ট ক্রিকেট খেলছে, নো ডাউট যে আমরা প্রথম টেস্ট ম্যাচে 595 রান করেছিলাম, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। কিন্তু সেকেন্ড ইনিংসে গিয়ে আমরা ওরকম ভাবে ব্যাট করাটা মানায়নি বা আমরা পারিনি। কিন্তু তারপর আমি ব্যর্থতা দিব আমাদের ক্রিকেট বোর্ডকে, এই কারণেই যে আমাদের ক্রিকেট বোর্ড আমাদের এই দলের খেলোয়াড়দের কতটা ম্যাচ খেলার, অনুশীলনী প্র্যাকটিস করার ম্যাচ সুযোগ তৈরি করে দিয়েছিলেন এই সিরিজটা শুরু হওয়ার আগে। প্রশ্ন হচ্ছে সেখানে। আর দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে আপনার টেস্ট ক্রিকেটের যারা আছেন, ন্যাশনাল টিমে যারা খেলছেন এখন বর্তমানে, তারা সুযোগই পান আমাদের এই প্র্যাকটিস ম্যাচগুলো, মানে বড় সারির ম্যাচগুলো, 4 ডে ম্যাচ খেলার সুযোগই পান মাত্র 2টা মাত্র টুর্নামেন্ট, সেটা হচ্ছে জাতীয় লিগ এবং বিসিএল। এবং বিসিএল এবং জাতীয় লিগে আমাদের এই ন্যাশনাল প্লেয়াররা কেউ কিন্তু খেলেন না। তো হাউ কাম ইউ আপনি তাদের কাছ থেকে এক্সপেক্ট করেন যে তারা আমাদের সেকেন্ড ইনিংসে গিয়ে আমাদের ম্যাচ জিতিয়ে দিবে? বা আমার কাছে মনে হয় এটা মানে অবাস্তব একটা জিনিস। আপনি ওই জায়গায় ইনএক্সপেরিয়েন্সের কথা বলে দিচ্ছেন। অবশ্যই খালেদ মাসুদ পাইলট বলছিল সেদিন যে এই যে ফার্স্ট ক্লাস ম্যাচগুলি হয়, আমরা ইন্ডিয়ার খেলাও কিন্তু আমরা দেখি, রঞ্জি ট্রফি ক্রাউড নাই, বাট ইট ইজ বিং টেলিভাইজ। যখন টেলিভাইজ হয় তখন সিলেক্টার্সরা স্কোপ পায়, মেহরাব হোসেন ওপি কিভাবে খেলছে, খালেদ মাসুদ পাইলট কিভাবে খেলছে, সেটা দেখার সুযোগ পায়। কিন্তু আমাদের দেশে তো টেলিভাইজ হয় না। ইট ইজ মোর অর লেস, আমি পুরো পিকনিক বলবো না, স্লাইটলি রিল্যাক্সড ওয়েতে ওরা খেলে। ওইটা মানে ভ্যালুটা ইন্ডিয়ান ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা পাকিস্তান ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা কাউন্টি ক্রিকেটের আশেপাশেও সেই পর্যায়ে পড়ে না। আমি তো সেটাই আবার ওই একই কথাই বলবো যে আমাদের ব্যাটসম্যানদের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ব্যাটসম্যানরা যেহেতু ওপি যেটা বললো যে আমাদের খেলে না, আমাদের মেইন বেসিক স্ট্রাকচার তো এটা, আমাদের খেলা নেই।
খেলা না থাকলে আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি ঢাকার পিচে যদি আমি 100 না করি, তো আমি বাইরে গিয়ে রান করবো কিভাবে? ঢাকার পিচে যদি 200 না করি, আমাকে করতে হবে তো প্র্যাকটিস করতে হবে, ওটাও প্র্যাকটিস। যেহেতু হচ্ছে না, তাহলে কি করতে হবে? তার আমাদের এটা কি, সলিউশনটা কি? সলিউশন একটাই, সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে গিয়ে যখন ওখানে আমি যে এই আমাদের সিচুয়েশন এটাকে ধরে নিয়েই মাঠে আমার নামতে হবে। মাঠে নেমে কি করতে হবে? মাঠে নেমে আমি কোনো এক্সপেরিমেন্ট মধ্যে যাবো না। মাঠে নেমে আমি সোজা খেলবো। আমার কথা হচ্ছে আমি মাঠে যতক্ষণ পারি থাকবো, 1 দিন 2 দিন, পারলে আমি 1.5 দিন থাকবো। এটাই আমার কাজ, আমার অন্য কিছু চিন্তা করতে হবে না। তাহলে আমাদের যোগ্যতায় আমাদের দল কি ব্যালেন্সড? আমাদের যোগ্যতা যেটা আছে বর্তমান সময় যদি বলেন, আমি মোটেও ব্যালেন্স বলবো না। মোটেও ব্যালেন্স বলবো না এই কারণে যে আমাদের টিম কম্বিনেশন আমার কাছে মনে হয় যে এখনো অনেক অনেক সেখানে প্রবলেম আছে। বিকজ অফ এই টিম থেকে আমরা সম্প্রতি সময় কিন্তু দেখেছি যে রুবেল হোসেনের মতো পেস বোলার তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় যাকে নেওয়া হয়েছে ইজি ক্যাপেবল। আপনি যদি তার রুবেল হোসেনের মতো প্লেয়ারের যদি আপনি টেস্ট তার পিছনে যদি আপনি এক্সপিরিয়েন্স দেখেন টেস্ট ক্রিকেটে, এবং তার জায়গায় যাকে নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে সেখান থেকে আকাশ পাতাল পার্থক্য। আর দ্বিতীয়ত প্লেয়ার লাইক ইমরুল কায়েস আমরা জানি যে তিনি নিউজিল্যান্ড সফরে তিনি আহত হয়েছেন এবং সেই কারণে তিনি ভারত যেতে পারছেন না, এবং তার জায়গায় নেওয়া হয়েছে লিটন দাসকে। তো লিটন দাসও দলে আছেন। ইমরুল কায়েসকে নেওয়া হয়েছে পরে। আচ্ছা, লিটন দাস যেহেতু দলে আছেন, লিটন দাসকে নেওয়া হয়েছে বিকজ অফ তিনি উইকেট কিপিং করেন এবং 200 রান একটা বিসিএল এর টুর্নামেন্টে একটা 200 রান করেছেন। তার ফলশ্রুতিতে তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তো লিটন দাস আপনি ভুলে গেলে চলবে না। এই ভারতের এগেইনস্টে কিন্তু আমরা যখন আমাদের দেশের মাটিতে যখন আমরা সিরিজ জিতেছিলাম, এই লিটন দাসের অবদান কিন্তু ছিল অনেক। 60 প্লাস একটা স্কোর ছিল মনে হয়। এই লিটন দাস এতদিন দলে ছিল না, ওয়াই? আমার প্রশ্নটা হচ্ছে এখানে, এই লিটন দাস ছিল না দলে এতদিন কেন এটা? আর দ্বিতীয়ত এই ইন্ডিয়ার এগেইনস্টেই এই 200 মারার যদি কারণেই তাকে দলে অন্তর্ভুক্তি করা হয়, তো এরকম তো আমাদের নাইমও ছিল, ছক্কা নাইম আমরা যাকে বলি, তিনিও 186 করেছেন। তাকে তো নেওয়া হয়নি। বরঞ্চ লিটন দাসের থেকে যদি আপনি টেস্ট ম্যাচের এক্সপেরিয়েন্স যদি বলেন, আপনার নাইম ইসলামের আরো ছিল বেশি। তো ওয়াই নট তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো? আমি কিন্তু অপির সাথে একমত। রুবেল কিন্তু আমরা টি20তে দেখেছি ও উইকেট পেয়েছে এবং হি ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টেস্ট বোলার ইন দ্য সাইড। ওর জায়গায় শফিউলকে নিয়েছে। আই এগ্রি, শফিউল বল মুভমেন্ট খুব ভালো করে। যদি নিউট্রাল উইকেট হয়, যেটা ওপি বলছে যে বলের মুভমেন্ট হতে পারে, তাহলে শফিউল কুড বি গুড চয়েস। কিন্তু কথা হলো শফিউল তো ইনজুরি থেকে এসে এনসিএল এ খেলেছে, বাট দ্যাট রুবেল কিন্তু খেলেছে টেস্ট ম্যাচ। শফিউল ইজ আ ভেরি জেন্টাল পেস বোলার, হি ইজ আ ভেরি জেন্টাল পেস বোলার, এবং ব্যাটসম্যানের কাছে থ্রেড একটা যে পেস বোলারদের একটা যেমন একটা থ্রেড থাকে, শফিউলের কিন্তু কখনোই কিন্তু ছিল না। নট ইভেন টেস্ট ক্রিকেট, নট ইভেন টি20, নট ইভেন ওডিআই। তো ওয়াই আমি এমন একটা পেস বোলারকে নিব টেস্ট ম্যাচে যেখানে সে জেন্টাল পেস বোলার? আমি টেস্ট বোলার মানে আমি বলতে নিব যে মানে পেস বোলার হি মাস্ট বি আই ওয়ান্ট লাইক দিস। হ্যাঁ, ওইটা আমি আমরা যদি দুইটা পেস বোলার নিয়ে খেলি আর 3জন স্পিনার নিয়ে যে খেলি, আমাদের যেটা মূল শক্তি, তাহলে হয়তো তাসকিন এবং রুবেল আসতো, কিংবা ওইখানে কামরুল আসবে, বিকজ হি ইজ বোলিং ভেরি ওয়েল। এখন তাসকিনের জায়গায় হয়তো রুবেল খেলতে পারতো, কারণ আমরা দেখেছি রুবেল has already sent a message to the world that our fast bowlers are improving. কারণ দেখেন ও লেখামের মতো ব্যাটসম্যানকে যেভাবে বাউন্সার মেরেছিল, he can bowl 140 and he is a very good fielder. Yes. এখানে আমি একটা জিনিস বলি, সেটা কিছুদিন আগে আপনার সঙ্গে কথা বললাম না, মানে রুবেলকে না হয় এরা জানে না কেন, ওরা অনেকে হয়তো বলে, অনেকে ভাবে কি ওর ওই উইকেট পায়নি কিছু, ওর রেকর্ড তো ভালো না লাস্ট ম্যাচে। রেকর্ড দেখলে তো আমি ভিভিয়ান রিচার্ডকে বলতে পারবো না যে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ভিভিয়ান রিচার্ড অন্য রেকর্ডের সঙ্গে পাশাপাশি যদি তুলনা করি, তার কিন্তু ও সাংঘাতিক রেকর্ড না, কিন্তু হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি আরেকটা জিনিস বলি, থমসন লিলি অস্ট্রেলিয়াতে উইকেট পেয়েছে অনেক, ইংল্যান্ডে বেশি উইকেট পায়নি, এই সাবকন্টিনেন্টে এসে কিন্তু উইকেট পায়নি, কিন্তু দে আর অলওয়েজ থ্রেড দরকার একটা টিমে। থ্রেড ছাড়া বোলার, ফাস্ট বোলার মানেই থ্রেড। রুবেল থ্রেড প্লেয়ারদেরও মেন্টাল একটা ইয়া থাকে যে রুবেল ইজ বোলিং, মানে কাকে ইগনোর করবে। শফিউল, হুইজ শফিউল, আই ডোন্ট রিমেম্বার হুইজ শফিউল, বাট রুবেল, ও আই সি। রুবেলকে থ্রেড হিসেবে টিমে থাকতে হবে এবং ওর সঙ্গে পার্টনারশিপ করে দিতে হবে একটা বোলারকে, তাসকিন আর রুবেল, দুইজন থাকলে একটা সুবিধা হবে যে ব্যাটসম্যানরা ভয় পাবে, চিন্তা করার একটা সুযোগ আছে, চিন্তা করবে। and they bowl over 142, হ্যাঁ 140 প্লাস করতে পারবে। 146, ওকে আমি দেখলাম অ্যাডলেডে, এটা আমি তো মাঠেই ছিলাম অ্যাডলেডে, এই যে দুর্দান্ত দুইটা বল করলো, সেই জন্য বলছিলাম ওই বল সম্পর্কে কেউ কোনো কথা বললো না। আমার এখনো মনে আছে বল দুটা সাংঘাতিক বল দুইটা, যেভাবে সুইং করলো লাস্ট মোমেন্ট,
ইনক্রেডিবল বোলিং, কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বল রিভার্স সুইং করানোর দায়িত্বটাও কিন্তু পেস বোলারে থাকে। না ইনক্রেডিবল না আমাদের হলে বাংলাদেশের aggressive pace না হলে bowler তো দের আপনি ইউ ক্যানট টেক টেস্টে তো আমি কিছু কোনো উইকেটই পাবো না। No, তা আমিও তো আমাদের দরকার তো। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে টেস্ট আমাদের বোলার যতটুকু আছে রিভার্স সুইং কিন্তু পুরান বলে কিন্তু একমাত্র করাতে সক্ষমই রুবেল হোসেন। রুবেল, একমাত্র রুবেল। তো আপনি রুবেল হোসেনকে বাদ দিয়ে যখন টিম ডিক্লেয়ার করবেন, ওর জায়গায় শফিলুর মতো যদি আপনি পেস বোলার নিয়ে আসেন হু ইজ ভেরি জেন্টাল, ইট ইজ আমার কাছে মনে হয় এটা হাস্যকর। প্লাস হি ওয়াজ ইনজার্ড। উনি injured ছিলেন। ওর লোকাল দুটো বিসিএল এবং এনসিএল দুটো ম্যাচ খেলেছে। হ্যাঁ। হি ডিডন্ট ডু ওয়ান্ডার্স দেয়ার। না, আমার কথা হচ্ছে যে আপনি তাকে দলে ফিরিয়ে নিয়ে এসেছেন ভালো কথা, কিন্তু বাট আপনার বিসিএল এবং ন্যাশনাল লিগ এমন কি এমনই পারফরমেন্স করেছিলেন যে তিনি তাকে দলে ফিরিয়ে না, কিন্তু আরো অনেকে ডবল সেঞ্চুরি করেছে, কিন্তু সমানে চলছে No, উত্তর no, দক্ষিণ no, পূর্ব no. But we are talking about bowlers. সমানে চলছে কিন্তু ডবল সেঞ্চুরি কিন্তু উত্তর দক্ষিণ কয়েক পূর্ব পশ্চিমে। দানেশ ভাই, মূল কথা হলো আমরা যদি টস জিতি, অল ডিপেন্ডস অন আওয়ার সিনিয়র প্লেয়ার্স। আমি যারা জুনিয়র প্লেয়ার যারা টিমে আসছে ওদেরকে আমি অগ্রাহ্য করছি না। দে মাস্ট কন্ট্রিবিউট। If they are bowler, they must contribute as a bowler. If they are batsmen, they must contribute as a bowler. We have to bat 4.5 sessions উই মাস্ট in the first innings. আমাদের যদি একটা পুঁজি তৈরি করতে না পারি, আমাদের বোলাররা এসে যত ভালো স্পিনারই হোক, হিরো ভাই, করবেটা কি? আমি হিরো ভাই, আমি এখানে একটু বলি। ওপি একটা দর্শক আছে লাইনে, দেখা যাক কি বলে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রফিক আজাদ বলছিলাম ঢাকা থেকে। আলোচনা খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি। জি। তো শফিকুল হক হীরা ভাইকে প্রশ্ন করব যে আসলে আমাদের ইন্ডিয়াতে গেলে যেটা মেইন চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি সেটা হচ্ছে স্পিন অ্যাটাক। নাম বলতে চাই না, বেশ কয়েকজন খুব ভালো স্পিনার আছে। তো ওই স্পিনারদেরকে কিভাবে আমরা ফেস করব, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে আমরা তো আসলে টেস্ট জিততে পারবো না, ভারতের মাঠে গিয়ে ড্র যদি করতে পারি সেটাই জিতার সমান হবে। তো সেই জন্য 8 ব্যাটসম্যান নিয়ে খেললে ভালো হয় কিনা, পিওর 8 ব্যাটসম্যান নিয়ে তারপরে আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে ম্যাচটা যাতে 5 দিনে গড়া, সেটা আমরাও চাই। এই টিমটা কিন্তু এখন যে টিমটা ভারতে গিয়েছে, ব্যাটিং লাইন আপ ইজ প্রিটি স্ট্রং। আমাদের বোলিং স্পিন সাইড ইজ কোয়াইট স্ট্রং। ফাস্ট বোলার যারা আছে মোটামুটি ওরা আছে, হয়তো 2 জন কিংবা 3 জন। এখন আপনার যেটা কোশ্চেন হলো যে স্পিন কিভাবে খেলবে, বেস্ট থিং হলো স্পিন খেলতে হবে স্ট্রেট, এবং ওরা কিন্তু সিলি, মিড অফ, মিড অন, সিলি মিড অফ, এইগুলি দিয়ে কিন্তু ওরা একদম কভার করে ব্যাটসম্যানদেরকে চেষ্টা করবে যাতে ওরা ভয়টা ঢুকাবার চেষ্টা করবে। বাট আমাদের ব্যাটসম্যান কিন্তু এখন অনেক পরিণত ব্যাটসম্যান। টিম হিসেবে ওরা অনেক উন্নতি লাভ করেছে। এখানে মুশফিক ট্রেমেন্ডাসলি ভালো স্পিন খেলে, এবং তার সাথে মুমিনুল, এই 2 জন যদি সার্ভাইভ করতে পারে ইনিশিয়ালি, এদের উপরে কিন্তু অনেক লম্বা একটা ইনিংস যদি করে দিতে পারে, এবং প্রথম দিন টি পর্যন্ত যদি ক্যারি করে দিতে পারে, তাহলে আমাদের টিম 4টা সেশন না খেলার কোনো কারণ আমি দেখি না। আচ্ছা, রুহি ভাই, এখানে একটা জিনিস বলেন আমাকে। এখানে উনি যেটা বললেন, তারপরে আর ওর সাথে উনি যে প্রশ্নটা করেছেন, বলেছে স্পিন কি করে খেলবে। আপনার কি মনে হয় যে আমাদের খেলোয়াড়দের ফুটওয়ার্ক ভালো? ফুটওয়ার্ক ঠিক আছে, কিন্তু প্রবলেম অন্য জায়গায়, ওখানে না। যেমন মামা মনে আছে এখনো নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছিল, তখন আশরাফুল ছিল টিমে। আমি ওখানে বাসায় বসে খেলা দেখছিলাম, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। দেখলাম ব্যাটসম্যানরা প্রত্যেকটা ব্যাটসম্যান ভেটরি বল করছিল, এবং ব্যাটসম্যানরা বুঝছিল না। ব্যাটসম্যান হয় কি, একটা যখনই নতুন বল দিয়ে খেলি, নতুন বল খেলার সময় আমাকে খেয়াল করতে হবে নতুন বল স্পিন করবে না, কম করবে সোজা। ওই স্পিনারকে দেওয়া হয় কি ওই কারণে, বল স্পিন করবে না, প্যাডিকে লাগবে। এবং ওইখানে যদি প্যাড খেলি, একদম অবভিয়াসলি একদম শিওর যে যদি ব্যাটে না লাগে পায়ে লাগে, আউট। এবং 4টা ব্যাটসম্যান আমাদের গেল ওই একইভাবে। আমি তখন বাসা থেকে ফোন করলাম একজনকে, ভাই ওদেরকে বলো ভাই ব্যাট না খেলে শুধু ব্যাটটা দিয়ে খেলতে বলো। প্যাডের সামনে ব্যাট রাখলে, ব্যাটটা হলো বেসিক সেকেন্ড লাইন অফ ডিফেন্স, ব্যাটে বল লাগবে, ওইটা যদি করতে পারে তাহলে কিন্তু প্যাডে লাগবে না। এইটা এবং এই জিনিসটা যদি এখানে কিন্তু চিন্তা করতে হবে যে আগে যদি স্পিনার যদি বল শো করে, আমাকে তাহলে ওইভাবে খেয়াল করতে হবে, শুধু ব্যাট দিয়ে খেলতে হবে, ব্যাট খেলতে হবে। সাবেক ওপেনার ওপি বলুক ব্যাট অ্যান্ড প্যাড, এই যে স্পিন খেলার ক্ষেত্রে যে আমাদের ফুটওয়ার্কটাকে আমরা কি প্রপারলি ইউজ করতে পারছি? অর্থাৎ আমরা হেজিটেশনে একটা ফুল টাচ বল হয়তো, কিন্তু ফুটওয়ার্ক না করার কারণে এটা আমাদের এখানে হয়ে যাচ্ছে, ইয়র্ক হয়ে যাচ্ছে। আমরা না দেখলাম যে বলটা যদি একটু পা সামনে নেয় তাহলে কিন্তু বল ব্যাট উপরে লাগে, কিন্তু এটা ইয়র্ক হয়ে গেল না। ইট ইজ অল অ্যাবাউট ব্যাটসম্যান টেকনিক, যে সেখানে ওই মোমেন্টে কে ব্যাট করছে। বাট আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ দলে যারা ব্যাটসম্যান আছেন 1 থেকে 6 নম্বর পর্যন্ত টেকনিক্যালি দে আর ভেরি সাউন্ড। আর ফুটওয়ার্কে আমার কাছে মনে হয় না কোনো কিছু আছে। আর দ্বিতীয়ত যে টিম লাইক ইন্ডিয়া, তাদের স্পিন আমরা ফেস করতে পারবো কিনা। আমার কাছে মনে হয় যে যেহেতু আশ্বিনের মতো তাদের স্পিনার দলে নেই,
তো নো ডাউট যে আমরা ভয় নেই। আমাদের অতটা ভয় নেই। আর দ্বিতীয়ত তাদের যারা স্পিনার আছেন, আর ভারতও এটা খুব ভালো করে জানেন যে আমরা কিন্তু বাঙালিরা কিন্তু বর্তমান সময় আমরা স্পিনটা কিন্তু খুব ভালো করে হ্যান্ডেল করতে জানি, বিকজ অফ আমাদের দলে কিন্তু সমন্বয়টা দেখেন আপনি, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ওপেনার আমাদের আছে, এবং পরবর্তী যারা মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা কিন্তু আমাদের কিন্তু খুব অনেক ভালো, বেশি, অনেক ভালো। বরঞ্চ ইন্ডিয়ার টিমের থেকে কিন্তু আমাদের কম্বিনেশন ওদের কিন্তু সবগুলো রাইট হ্যান্ড, বেশি- বেশি আপনি খেয়াল করছেন কিনা? এবং- ওদের কিন্তু ওদের একটা সমস্যা কিন্তু হবে, সবগুলো রাইট হ্যান্ড, বুঝছেন? হ্যাঁ, নো ডাউট, নো ডাউট। এক মুকুন ছাড়া, এই যে মুকুন যেটা আছে, এই যে জি। নতুন 5 বছর পরে নিয়েছে যেটা, হ্যাঁ তাদের থেকে কম্বিনেশন কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো। তাদের যদি লেগ স্পিনার থাকে, আমাদের কিন্তু সে ক্রমান্বয়ে ব্যাটসম্যান যারা আছেন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কিন্তু ব্যাটসম্যান আছেন অনেক, তখন বরঞ্চ বোলারকে ইন্ডিয়ান অনেক টিমের থেকে চিন্তা বেশি। করতে হবে। তো আমার কাছে মনে হয় যে সেদিক থেকে আমরা এগিয়ে থাকবো। এবং ফুটওয়ার্কে যেটা নিয়ে কথা বলা হচ্ছিল, নো ডাউট যে ব্যাটসম্যান যারা আছেন তারা সবসময় বেসিক্যালি ফুটওয়ার্কের উপরেই কিন্তু আমরা কিন্তু, আমি যেহেতু ব্যাটসম্যান ছিলাম, তো ফুটওয়ার্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত ব্যাট অ্যান্ড প্যাড যেটা বলছেন, নো ডাউট যে আপনার নতুন বলে যারা স্পিন করতে আসেন তাদের বল কখনোই কিন্তু টার্ন খুব বেশি একটা করে কিন্তু আপনার কিন্তু কখনোই দেখিনি। কিন্তু ইয়া স্কিপ করে, রাইট। ওদের অশ্বিন তো টেস্ট স্কোয়াডে আছে। অশ্বিন, হুম। হ্যাঁ, তাহলে তো সমস্যা কিছু হচ্ছে থাকবে আমাদের জন্য। আর আরেকটা জিনিস বলি, ব্যাটসম্যানদের আমি মেবি ওর ফিটনেস ইয়ের জন্য- নিয়ে প্রবলেম হচ্ছে। না 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 মেবি, কিন্তু যেদিকে ইয়েটা ঘোষণা করেছে দলটা, সেখানে কিন্তু ওই যে উইকেট কিপারটাকে বাদ দিয়ে যে সিদ্দিমান সাহা, হ্যাঁ তাকে ঢোকানো হয়েছে, এবং অশ্বিনকে বাদ গেছে হলো ওই যে কি নাম বলার জন্য আরেকজন যে বলা ছিল, হ্যাঁ প্যাটেল, না ওরা বাদ গেছে, কিন্তু এর সঙ্গে কিন্তু ইয়াও ঢুকে আমি গেছে। বাদ গেছে হ্যাঁ, ইন্ডিয়ার জন্য। খালি তারা ঈশান্ত শর্মা আছে। ঈশান্ত শর্মা, হ্যাঁ, ঈশান্ত শর্মা। আমি এখানে একটা জিনিস Seriously add করবো। বলবো। ইশান্ত শর্মা ইজ নট আ থ্রেট ফর বাংলাদেশ, বিকজ অফ pace আমরা নেই, তাকে জানি যে তিনি ইনসুইঙ্গিং বোলার, আর আমাদের কিন্তু ইনসুইঙ্গিং বোলার আছে আমাদের। হ্যান্ডেল করার মতো ব্যাটসম্যান কিন্তু আছে আমাদের প্রথম থেকেই। আমার Pace আমার আমাদের problem হয় বলে পেস মনে হয় না। আমার কাছে মনে হয় না যে ওই উইকেটে কোনো এখানে সমস্যা আমি হবে। একটা জিনিস অ্যাড করতে পারি ব্যাটসম্যানের জন্য, মানে একটা টিপস ফর দ্য ব্যাটসম্যান। অবশ্য ব্যাটসম্যান অনেকে এখন পারে, যেটা ও বললো, কিন্তু একটা ব্যাপার আমি খেয়াল করেছি, যখন ক্লোজিং ফিল্ডার থাকে তখন ব্যাটসম্যানদের একটা জিনিস করতে হবে যেটা অনেকেই করে না, সেগুলো দুই হাতে ব্যাটটা ধরে ওই নিচের ভাগ যেটা বলে ইয়েটা, লুজ হ্যান্ড, যেটা হ্যাঁ, লুজ, হ্যাঁ। ওই লুজ না করে শক্ত করে যদি ধরে শক্ত করে রাখি, রাখি, হ্যাঁ। তাহলে কিন্তু তাহলে এমনি automatic চলে যাবে, এদিক ওদিকে ঘুরবে। ওই ফরওয়ার্ড খেলার সময় আমাকে সবসময় খেয়াল রাখতে এক হাত হবে ছেড়ে দিতে হবে। ডান হাত লুজ, বা হাত কন্ট্রোল না, যদি লুজ হয় ব্যাট বল লেগে এখানে পড়ে থাকবে, সেটা আমি বলেছিলাম এখানে। ব্যাটটা এরকম না ব্যাট রেখে আরো নিচে থাকবে, নিচে থাকবে এবং ডান হাত লুজ থাকবে সব তাহলে ওইখানেই ড্রপ করবে। তাহলে দুইটা হাত যদি শক্ত করে ধরে আমি করি, একদম ক্লোজিং এক কোণা দিয়ে যাবে, যাবে এক যাবে। কিন্তু ওপি মানে যেহেতু ইয়ে আছে ইন্ডিয়ানে আপনি যত কিছু বলেন না, কোনো পেস সবকিছু বলেন, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় আসবে, স্পিনে। স্পিনে, হ্যাঁ স্পিনে আসবে। আমরা স্পিনে খেলে অভ্যস্ত, সবকিছু বলছি, কিন্তু আমাদের যে মান, আমাদের যে স্পিনারদের যে ওদের রিস্ট স্পিনার অনেক হ্যাঁ, তো সেক্ষেত্রে যখন রিস্টে যখন বল করে, তখন একটা হলো পপ আপ হয়, 3 দিনের পরে যদি উইকেট ভেঙে যায়, সাধারণত যেটা হয়, ওরা তো ভাই, সেখানে কি হয়? দানিশ ভাই, আমার জানা আগ পর্যন্ত আশ্বিন আসছে তো। আশ্বিন, আমার জানা আগ পর্যন্ত আমি জানতাম যে আশ্বিন দলে ছিল না, কিন্তু আপনি এই মুহূর্তে যেহেতু হ্যাঁ। সংবাদটি দিলেন হ্যাঁ, যে কিন্তু আশ্বিন দলে দলে আছে, আছে, আমরা এখানে কিন্তু আমি সেই ক্ষেত্রে বলবো যে আশ্বিন ইজ এ সাচ এ স্পিনার যে আপনি তাকে বর্তমান বিশ্বের সাথে অন্য কোনো স্পিনারের সাথে তুলনা করতে পারবেন না। এবং আমরা যত হোম সিরিজ দেখেছি ইন্ডিয়ার মাটিতে, যারা গিয়ে টেস্ট ম্যাচ খেলেছে, আশ্বিন একাই কিন্তু 4টা পাঁচটা wicket নিয়েছে। আপনার বিধ্বংসীর জন্য কিন্তু এনাফ। না, ওখানে হায়দ্রাবাদে উনি এই কাজ করে 3 দিনে No doubt. একদল হ্যাঁ, বিদায় করে আমাদের দিয়েছে। কিন্তু হ্যাঁ। আমি এতটুকু বলতে পারি যে আমাদের ব্যাটসম্যান, আমাদের সমন্বয় যেরকম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, নো ডাউট যে আশ্বিনের মতো স্পিনারকে সেখানে কিন্তু সমস্যা পেতে হবে, বিকজ অফ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। কিন্তু বাট একটা জায়গায় আমি সংশয়, সেটা হচ্ছে যদিও আপনার টেস্ট ম্যাচে ধোনি কিপার নন, কিন্তু তারপরেও হি ইজ এ ক্যাপ্টেন্স বোলার। তিনি কিন্তু সবসময় কিন্তু আমরা দেখি যে না, বোলারদের কিন্তু অগ্রাধিকার কিন্তু বেশি দিয়ে থাকেন, যদিও আপনার দলনায়ক কিন্তু আপনার বিরাট কোহলি, কিন্তু বাট না, ধোনি তো ধোনি তো score নাই। নাই। ধোনি নাই। সম্প্রীতির সময় কিন্তু ধোনি তো নাই। সম্প্রীতির সময় কিন্তু আমরা যতটুকু দেখেছি এক্সেলেন্ট বোলিং পারফরমেন্স, নো ডাউট যে আশ্বিন থেকে দেখেছি, কিন্তু বাট আমাদের বর্তমান ব্যাটসম্যান যারা আছেন বাংলাদেশের দলে, তারাও কিন্তু স্পিনে কিন্তু দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন। আমরা যদি নিউজিল্যান্ডের সফরের কথাই বলি, আমরা কিন্তু একটি আউটও কিন্তু কোনো স্পিনারকে দেখিনি যে আমাদের ফরওয়ার্ড শর্ট লেগ বা ফরওয়ার্ড স্লিপ পয়েন্টে কিন্তু ক্যাচ আউট হয়েছে, এবং দেখিনি। নো ডাউট যে আমাদের স্পিনারদের না, কিন্তু ইন্ডিয়ার হীরা ভাই, ইন্ডিয়ার কনটেক্স, ইন্ডিয়ার মাঠ এবং ওদের যে লেভেল, ওদের যে স্পিনারদের লেভেলটা যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে কিন্তু আমরা ফেস করার, মানে আমাদের এখানে কোনো ব্যাটসম্যান কিন্তু ফেস করে দুটো না জিনিস কখনো। বলবো। একটা হলো নাম্বার 1, ইন্ডিয়া, ইউ হ্যাভ টু নো দ্যাট দে আর নাম্বার 1 টিম, দে উইল হ্যাভ টু উইন, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। যেভাবেই হোক ওরা ম্যাচ জিততে চাইবে। সেকেন্ড থিং ইজ
দে আর দ্য বেস্ট স্পিনিং সাইড ইন দি ওয়ার্ল্ড। সো ওরা এটা ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে। এদেরকে একমাত্র আমাদেরকে রুখে দাঁড়াবার জন্য অনলি থিং উইচ উই ক্যান ডু ইজ বাই আওয়ার ব্যাটসম্যান। এদের যারা মূল ব্যাটসম্যান আছে, যে ওপি যেরকম বলল যে লিডিং 6 জন প্লাস ফলোড বাই দ্য অলরাউন্ডার্স, যেমন মেহেদী মিরাজকে আমরা দেখি না নিউজিল্যান্ডে স্কোর করতে, বাট হি মাস্ট নো দ্যাট ও কিন্তু প্রথমে ব্যাটসম্যান তারপরে ছিল স্পিনার, কিন্তু ইংল্যান্ড এগেনস্টে ও হয়ে গেছে স্পিনার তারপরে ব্যাটিং, ও নিউজিল্যান্ড স্কোর করেনি। দ্যাট ইজ তানভীর। কিন্তু তারপর আমি বলবো মেহেদী মিরাজকে প্রথমে কিন্তু নিউজিল্যান্ড থেকে কিন্তু কোনো ম্যাচ না খেলে কিন্তু ফেরত পাঠানো হয়েছিল, কিন্তু বাট হীরা ভাই যেটা বলছেন সেটা ছিল তানভীর। না তানভীর না, মেহেদী মিরাজ কোনো স্কোর করেনি যেতে। মেহেদী মিরাজ না, ওই যে সরি তানভীর, না আমাদের যে আন্ডার 19 ক্যাপ্টেন। হ্যাঁ মিরাজ মিরাজ তো যাই হোক, আমি মিরাজের কথাই একটু সূত্র ধরে বলি। আমাদের তাকে নেওয়া হয়েছিল কিন্তু অনূর্ধ্ব 19 দল থেকে সরাসরি এবং তিনি কিন্তু প্রথম তার অভিষেক টেস্ট ম্যাচেই হোম সিরিজে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ কিন্তু তিনি অর্জন করেছিলেন। নো ডাউট যে দ্যাট ওয়াজ এক্সেলেন্ট পারফরমেন্স, কিন্তু বাট তাকে যখন পরবর্তী সফরে না হলো নিউজিল্যান্ডে গিয়ে, তখন আমার এটা মনে রাখা উচিত যে সেকেন্ড ইনিংসে আমরা ব্যাট করছি, তখন আমাদের কিন্তু সময় কিন্তু পার করানোর কিন্তু সময়, তাকে কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে কিন্তু ব্যাটিং এ নামানো হয়েছিল। নাইট ওয়াচম্যানের কাজটা কি এটা কিন্তু আমরা বুঝতে হবে খুব ভালো করে। নাইট ওয়াচম্যানের কাজটা হলো যে করে হোক যে সময়টা কোনো মতে পার করে দেওয়া, কিন্তু বাট সেই জায়গায় কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে সে নেমে কিন্তু সে রান আউট হয়ে পরিণত হয়েছে খুব বাজেভাবে। দ্যাট টাইম বাংলাদেশ দলে কিন্তু রানের প্রয়োজন ছিল না, সে সময় প্রয়োজনটা ছিল যে সময় কিভাবে পার করানো যায়। এরকম আমার কাছে মনে হয় যে আনএক্সপিরিয়েন্স প্লেয়ার বা তুমি কি মনে করো না যে আমরা আরেকটা ভুল করেছি, আমাদের দল ম্যানেজমেন্ট আরেকটা হয়তো ভুল করেছে, সেটা হলো যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান যখন মুশফিক ইনজার্ড হয়ে গেল তখন উইকেট কিপিং করেছে 130 ওভার্স। ঠিক আছে, ও তো জীবনে 130 ওভার্স ইমরুল উইকেট কিপিং করেনি, বাট টেস্ট ম্যাচে করেছে এবং হি ডিড ভেরি ওয়েল, 5টা ক্যাচ নিয়েছে, কিন্তু ওকে দিয়ে ওপেন না করে একটু রেস্ট দেওয়া উচিত ছিল। সেই সময় আমি এক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার এখনো মনে আছে যে 2001-এ ফার্স্ট উইকেট কিপার ছিল খালেদ মাসুদ পাইলট। আমি জিম্বাবুয়ে সফরের কথা বলছি। ফার্স্ট উইকেট কিপার ছিল খালেদ মাসুদ পাইলট এবং আমাদের দলে কিন্তু দ্বিতীয় কোনো উইকেট কিপার ছিল না। তো সেই সময় সেকেন্ড টেস্ট ম্যাচের আগে আপনার ওয়ার্ম আপের সময় খালেদ মাসুদ পাইলট তিনি আনফর্চুনেটলি তিনি পা ভেঙে যায় এবং সেই টেস্ট ম্যাচে সেকেন্ড টেস্ট ম্যাচে তিনি মাঠেই নামতে পারেনি এবং সেকেন্ড টেস্ট ম্যাচে সম্পূর্ণ টেস্ট ম্যাচ উইকেট করেছিলাম আমি ম্যান অফ দ্য ট্রফি। তো সেই জায়গায় কিন্তু এতে কোনো সন্দেহ নাই, নো ডাউট যে সে সময় আমরা কিন্তু ফিল্ডিং করতাম। আমরা যদিও আমরা টেস্ট ম্যাচ 3.5 দিনে শেষ করে দিয়েছি, কিন্তু তারপরে আমাদের কিন্তু 2.5 দিন কিন্তু ফিল্ডিং করতে হয়েছিল। আর দ্যাট টাইম 2.5 দিনে কিন্তু আমি উইকেট কিপিং করেছি। 2.5 দিন উইকেট কিপিং করার পর ভেরি নেক্সট ডে আমি কিন্তু ওপেনিং এ ব্যাট করতে নেমেছি। বাট আমার কথা হলো যে ইমরুল ইজ এ ক্যাজুয়াল উইকেট কিপার, তো ক্যাজুয়াল উইকেট কিপার কিন্তু 130 ওভার্স উইকেট কিপিং করার পরে সঙ্গে সঙ্গে ওপেনিং এ ব্যাটিং করার যাওয়া ইজ হীরা ভাই দ্যাট টাইম আমি উইকেট কিপিং করেছি। হীরা ভাই এটা তো ঠিক, প্রফেশনাল প্লেয়ার, ওই সময় কোনো ওয়ে থাকে না, কারণ বিকজ আপনার টিমে কোনো অপশন নাই। তো হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? 0 It resulted in his hamstring. না, আমি আমার সময়টা বলছি, সে সময় আমাদের ফিটনেস লেভেল, এটাও সত্যি যে আমাদের ফিটনেস লেভেল অত এরকম স্ট্রং ছিল না, কিন্তু বাট নাও দিস ডেজ আওয়ার প্লেয়ার্স আর ভেরি স্ট্রং এন্ড ফিটনেস লেভেল ভেরি হাই। আমরা আশা করব যে আমাদের দল খুব ভালো খেলবে এবং একটা ভালো পারফরম্যান্স আমরা যেটা ভাবছি, দেশবাসী যেটা ভাবছে সেটাই তারা করবে। আপনাদেরকে ধন্যবাদ সুদাসের জন্য। We wish them well and we hope আমরা যদি নাও জিতি ইনশাআল্লাহ আমরা ড্র করার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।